বরাক দর্পণ স্টুডিও। পুরীর দাদা আমাকে আদেশ করেছেন 2 মিনিট কথা বলার জন্য। আমি ঠাকুরকে ধরে জীবনে কি পেয়েছি সেই কথাটুকু আমি বলতে যাচ্ছি। এই সৎসঙ্গের উপস্থিত সবার মঙ্গল কামনা করে আমি শুরু করছি। জীবনে আমি খুব ছোট্ট থেকে ব্যবসা করে আসছি। ফুটপাতে বসে বাবার সঙ্গে কলা বিক্রি করতাম। আজকে শ্রী ঠাকুরের দয়ায় ব্যবসার পঞ্চনীতি জানতে পেরেছি। দীক্ষা নেওয়ার পর জানতে পেরে আমি চেষ্টা করে গেছি যতটুকু সম্ভব পালন করার। ঠাকুর আমাদেরকে অর্ডেন করে দিয়েছে। জীবনে ঠাকুরকে ধরে যেভাবে আমরা ফুটপাতে বসে ব্যবসা করতাম, আজকে আমার 3-4টা দোকান হয়েছে, হোলসেল ব্যবসা করছি, আমার 3-4টা বাড়ি গাড়ি হয়েছে। শ্রী ঠাকুর কোনো অভাব রাখেনি। আজকে আমার জীবনে একটা ঘটনা বলে, ঠাকুরের দয়ার ঘটনা বলে আমি শেষ করব। একদিন দোকান বন্ধ করার সময় সারাদিনের বিক্রির টাকা ব্যাগটা দোকানে ফেলে চলে আসছে। আমরা 2 ভাই এসে গেছি। যে ভাই সকালে দেরিতে ঘুম থেকে ওঠে, ওই ভাই রাত 3টার কাছাকাছি হবে, ওই ভাই আমাকে ডাকছে, দাদা টাকার ব্যাগটা আনা হয়নি। সঙ্গে সঙ্গে 2 ভাই মিলে দোকানে আসলাম। দোকান খুলে ব্যাগ নিয়ে ঘরে চলে আসলাম। ওই রাত্রি সকালবেলা দোকানের স্টাফ এসে দেখে দোকানের তালা খোলা, দরজা ভাঙা, জিনিসপত্র সব কিছু এলোমেলো। শ্রী ঠাকুরের আমাদেরকে জাগিয়ে দিয়েছে, না হলে ওই টাকার সম্পদটা চলে যেত। আমরা জীবনে যা পেয়েছি, যদি সবাই আমরা ঠাকুরের নীতিবিধি মেনে চলি, আমাদের সবাই মঙ্গল। এই সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক দাদাদের প্রণাম জানিয়ে আমার আলোচনা শেষ করছি। জয় গুরু। শ্রী শ্রী দয়াল ঠাকুরের শ্রীচরণ কমলে আমি সহস্র কোটি প্রণাম জানাচ্ছি। সাথে বড় মা, বর্দা এবং বাবাই নাচু আমার সমস্ত প্রণাম। আজ এই সৎসঙ্গ অধিবেশনে আপনাদের কাছে আসার সুযোগ পেয়ে আমার জীবন ধন্য। ঠাকুর সম্বন্ধে বলতে গেলে কি বলবো, কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করবো কিছুই পাচ্ছি। পুকুর পাড়ে বা কুয়োর পাড়ে দাঁড়িয়ে যে কখনো সাগর মহাসাগর দেখেনি, তার সম্পর্কে সাগর সম্বন্ধে অভিজ্ঞতা বা কিছু বলা সে এক বাতুলতা ছাড়া কিছু নয়। আমাদের ঠাকুর সমস্ত দিকে, সেটা জ্ঞানের দিকেই হোক, আধ্যাত্মিকতার দিকেই হোক, আমাদের সাংসারিক জীবনের যে সমস্ত সমস্যা, সমস্ত কিছুর দিকে তিনি এক মহাসাগর। ছোটকাল থেকে ওনার জন্ম থেকে শুরু করে ওনার শিক্ষা, বিদ্যালয়ে গমন, পরবর্তীকালে ওনার ডাক্তারি লাইনের পড়াশোনা, তৎপর কর্মজীবন, সমস্ত কিছুই এক অলৌকিক এক ঘটনার সমাবেশ। যত পড়া যায়, জন্মচক্ষে এই জীবনে ঠাকুরকে দর্শন সুযোগ পাইনি আমি, কিন্তু ওনার সম্বন্ধে বইপত্র পড়ে যতটুকু অভিজ্ঞতা বা যতটুকু জানতে পেরেছি, প্রত্যেকটা জিনিসের মধ্যে সেই জন্ম থেকে শুরু করে কর্মজীবনের শেষ অবধি অলৌকিকতায় পরিপূর্ণ, যার কোনো সাইন্টিফিক এক্সপ্লেনেশন দেওয়া দুরূহ হয় পরে কি করে করা। এবং সমস্ত কিছুতে ওনার
কর্মজীবন থেকে আধ্যাত্মিক লাইনে যখন উনি গমন করেন, পরম ব্রহ্মজ্ঞানী মহাপুরুষদের যে সকল পরিবর্তন দেখা যায়, ওনার মধ্যে সেই সকল পরিবর্তন আমরা দেখি। আমার দৃষ্টিতে অনেক ক্ষেত্রে ওনার এই ক্রম পরিবর্তনগুলি চৈতন্য মহাপ্রভু এবং রামকৃষ্ণদেবের অনেক কিছুর সঙ্গে আমি মিল পেয়ে যাই। এই ঠাকুর সে যে কি মাত্রার লোক বা কি যে জ্ঞানের আধারে পরিপূর্ণ, তার বর্ণনা দেওয়া সত্যি দুরূহ হয়ে পড়ে। জীবনের সংসারের কোন লাইনে কোন বিষয়ে তিনি না বলেছেন, সমস্ত কিছুই ওনার মুখের থেকে অনর্গল বেরিয়ে যাচ্ছে। যে ধরনেরই প্রশ্ন করছে, যে ধরনেরই কোয়েরি করছে, ইটার্নাল সোর্স থেকে কন্টিনিউয়াস ফ্লোয়ের মতো ওনার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমেরিকা থেকে একদম ওনার কাছে হাই ইন্টেলেকচুয়াল বিভিন্ন ধরনের বড় কমপ্লিকেটেড আনসলভ কতগুলো প্রশ্ন ওনাকে জিজ্ঞেস করলেন। উনি বিন্দুমাত্র চিন্তা না করে ধারাবাহিকভাবে উত্তর দিয়ে দিচ্ছেন। সেই কথোপকথনগুলো দুখানা বইতে পেয়েছি আমি, এবং এইগুলি পড়লে বোঝা যায় উনি কি মাত্রার লোক, কোন জগতের লোক। সেই দুখানা বইয়ের মধ্যে এত সুন্দর, এবং সেই হাই ইন্টেলেকচুয়াল টিম হাইলি স্যাটিসফাইড হয়ে সান্ত্বনা পেয়ে ওদের সমস্ত কোয়েরি, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে ওনারা চললেন। আমি যে লাইনে এতদিন কাজ করে গেলাম দীর্ঘ 40 বছর, সেই লাইনে মানব জীবন স্টাডি করার যথেষ্ট সুযোগ পাওয়া যায়। তার মধ্যে একটাই আমার ফিলিংস, সৃষ্টিকর্তা এই পৃথিবীতে যত জীব সৃষ্টি করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি ওনার প্রিয় বা অ্যাটেনশন দিয়ে তৈরি করেছেন আমাদের এই মানব জীবগুলো। শারীরিক শক্তিতে মানব থেকে আরো অনেক ধরনের প্রাণী আছে যাদের সঙ্গে মানুষের তুলনা হয় না, কিন্তু তিনি যে কোনো কারণেই হোক মানুষের মধ্যে এমন কতগুলি গুণ দিয়ে দিলেন যেগুলোর জন্য মানব আজ জীবশ্রেষ্ঠ, তার স্থান দেবতার পরে। আজ মানুষ চিন্তা করতে পারে, ভাবতে পারে, লিখতে পারে, গান গায়, কথা বলে, অনেক কিছু কাজ করে আবিষ্কার করছে, নতুন নতুন জিনিস বার করছে, যেগুলি মানুষ থেকে শক্তিশালী অন্য জীবরা পারে না বা ঈশ্বর তাদের দেননি। তবে সৃষ্টিকর্তার আরেকটা আমি রহস্যের মধ্যে পেয়ে যাই, উনি মানবকে চলার পথে দুটা কন্ট্রাডিক্টরি এলিমেন্ট আমাদের দিয়ে দিয়েছেন। একটা হচ্ছে ভালো আমি, আরেকটা হচ্ছে খারাপ আমি। ভালো আমি সুন্দর পথে চলার সুযোগ করে দেয়, আধ্যাত্মিক চিন্তা, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা কিভাবে চলবে, একে অপরকে কিভাবে স্নেহ, ভালোবাসা বা সম্মান করবে, সমস্ত কিছু শেখাচ্ছে আমাদের ভালো আমি এলিমেন্টটা, এবং সবগুলি মনের মধ্যে। আর খারাপ আমি এলিমেন্টটা ঠিক এর উল্টোটা করছে। মনের প্রভাব আমাদের মধ্যে এত বেশি যে মন যা গাইড করে আমরা ঠিক সেইভাবেই চলতে থাকি। এত ইফেক্টিভ ফোর্স সেই মনের মধ্যেই আমাদের ভালো কাজই হোক, টু কাজই হোক, সেই মনের ওই দুইটা সত্তা ভালো আমি খারাপ আমি প্লে করছি।
এই হিসাবে আমি ছোট্ট একটা কথা বলি, আইনের লাইনের কথা। সেটা হচ্ছে আইনের ব্যাকরণ, যেটাকে বলা হয় জুরিসপ্রুডেন্স। এই জুরিসপ্রুডেন্সের মধ্যে একটা ছোট লাইন আছে, বড় সুন্দর লাইনটা ল্যাটিন ভাষায়, যেটাকে বলা হয় এইভাবে যে অক্টাস নন ফ্যাসিট রিউম নিসি মিন সিটি, যার অর্থটাই হচ্ছে আমরা যে কোনো কাজই করি না কেন, ভালো কাজই করি খারাপ কাজই করি, এর পেছনে যত সময় পর্যন্ত আমাদের মনের ইফেক্ট না আসে তত সময় পর্যন্ত আমরা কোনো কাজ করতে পারি না, খারাপ কাজই হোক ভালো কাজই হোক। একটা লোক, যেটাকে আমরা লোকের কথায় বলি মনের ডাক পেলেই আমরা কাজটা করতে পারছি, মনের ডাক না পাইলে আমরা পিছিয়ে যাই বা করবো কি করবো না এই ধরনের একটা পজিশনে এসে যায়। এই দুইটা ভাব কীভাবে আমাদের জীবনযাত্রার মধ্যে একটি ফাংশন করে যাচ্ছে। একটা লোক ঈর্ষাবশত বা পূর্বশত্রুতায় হয়তো আরেকটা লোককে খুন করার জন্য পুরো প্রিপারেশন নিয়ে সে গিয়েছে। কারণ একটা কাজ করার আগে কতগুলো স্টেজ আমাদের অতিক্রম করতে হয়। প্রথমে সেই কাজটা, আমি আগেই বলেছি ভালোই হোক খারাপই হোক, প্রথমে কাজটা করার জন্য আমার মনের মধ্যে আসতে হবে চিন্তা, তারপরে হচ্ছে প্ল্যানিং, কিভাবে আমি কাজটা করব, তারপরে হচ্ছে প্রিপারেশন, তারপরে হচ্ছে অ্যাকশন। যে লোকটা আমাদের খারাপ আমির প্রভাবে তার বিপক্ষ পার্টিতে যে কোনো কারণেই হোক ও খতম করে দিতে বা খুন করতে গিয়েছিল উইথ ফুল প্রিপারেশন, এত সময় পর্যন্ত সে ইমেল ফোর্সের এফেক্টে কাজ করেছে। গিয়ে দেখছে যে লোকটাকে সে খতম করবে সে নিরালায় শুয়ে আছে, আরামসে সে তার কাজ শেষ করে আসতে পারে। তখনই ভালো আমি ওর মনের মধ্যে এফেক্ট করছি, ভালো আমি ভাবটা এফেক্ট করছি যে আমি ভিতুর মতো করবো কেন, এই বেচারা শুয়ে আছে, কিছুই বুঝছে না, রেসিস্টেন্স দিতে পারছে না, কিছুই করতে পারছে না, এভাবে আমি কেন করবো, করলে কাল সকালে আমি করবো, সবাই সামনে আমি আমার বীরত্ব দেখাবো। দ্যাট ইজ দ্য এফেক্ট অফ দ্য গুড মাইন্ড। সেই গুড মাইন্ড এফেক্টের জন্য সে কাজটা করতে পারলো না, গিয়েছিল যে কাজ করতে, আবার ফিরে আসে। কিন্তু মিস্টোরিয়াসলি দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে ব্যাড এলিমেন্টের এফেক্টটাই বেশি। ঠাকুর এইগুলোই বলে গেছেন, সমস্ত উপদেশের মধ্যে নির্দেশের মধ্যে সমস্ত কিছুই ঠাকুর একটু অন্য ফর্মে বলে গেছে। ঠাকুরের আমি আইনগত দু একটা কথাও বলছি, কিভাবে উনি ব্যারিস্টার উকালতি করেননি, কিন্তু উনি ব্যারিস্টার থেকেও অনেক উপরে। আমি বললাম আগেই যে ওনার ভিতরে যে কি আছে ভাষায় দিয়ে বর্ণনা করা কষ্ট হয়ে যায় যখন ভাবি ইট ইজ এ ম্যাটার টু বি রিয়েলাইজ, বলে শেষ করা যায় না। সে যাই হোক, যা বলছিলাম সেই ভালো আমি খারাপ আমির এফেক্ট, এই ভালো আমিটাকে আমরা যদি দীর্ঘ সময় এটাকে জিয়ে রাখতে পারি, বাঁচিয়ে রাখতে পারি, আমাদের পারিবারিক, সামাজিক, সাংসারিক অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আজকের দিনে আমরা আর্থিকভাবেই হোক, স্ট্যান্ডার্ড অফ লিভিংই হোক, অনেক উন্নত হয়েছে, কিন্তু যেটা মাইনাস হয়ে গেছে, আগে আমাদের ঘরে ঘরে গাড়ি ছিল না, টু হুইলার ছিল না, এখন সবাই ঘর, আগে আমাদের ঘর বাসুদেবের ঘর ছিল, যার যা সামর্থ্য অনুপাতে, আজ সব কিছুই হয়েছে, শুধু নাই হয়ে যাচ্ছে শান্তি জিনিস। সব কিছুই আছে, শান্তি নেই। ঠাকুরের নির্দেশিত পথে, ঠাকুরের নির্দেশিত পথে চললে এই জিনিসগুলো খুব ইজিলি সলভ হয়ে যায়। আর ওই যে ঠাকুর বললাম যে একটা কথা, যে উনি ওকালতি করেননি, ব্যারিস্টারি করেননি, কিন্তু এই লাইনেও উনার যা কমান্ড বা উনার যা জ্ঞান,
সেটার একটা ছোট্ট ইনস্টেন্স আমি শুধু বলছি বলে আমার বক্তব্য শেষ করছি। বলতে গেলে বলা শেষ হয় না, কিন্তু সবসময় আমাদের সময়ের সঙ্গে বিরক্ত রাখতে হবে। পাটনা হাইকোর্টের একজন জজ, সম্ভবত ওনার নাম প্রফুল্ল ব্যানার্জি ও শান্তি, ঠাকুরের খুব কৃপাধন্য ছিলেন এবং ঠাকুরের কাছে পাইয়ে আসতেন। যখন উনি কোনো লিগ্যাল ডাইলেমা বা সিদ্ধান্তের একটা সুনির্দিষ্ট পথে যেতে পারছেন না, তখনই ঠাকুরের শরণাপন্ন হতেন। ঠাকুর আমাকে বলে দাও এই অবস্থা, আমি তো কিছুই ঠিক করতে পারছি না। সুন্দরভাবে ঠাকুর ওনাকে বলে দিতেন। আর একটা জিনিস দেখলাম ওনাদের দুজনের কনভারসেশনে, ঠাকুর বড় দয়াল ছিলেন। ওনার ফিলোসফি ছিল হত্যার এগেনস্টে হত্যা, মারের এগেনস্টে মার, এটা সুবিচার হয় না। যে মরে গেছে সে তো মরেই গেছে, যে মার্ডার করেছে তাকে যদি তুমি ডেথ সেন্টেন্স, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ দেও, তাহলে কি ওই লোকটা ফিরে আসবে? ওনার সবসময় ভিউটা ছিল যা ঘটনা ঘটে গেছে ওকে রিফর্ম করো, রিফর্ম করে ওকে পানিশমেন্ট দাও। এটাই অনেকটা সম্ভবত আমার মনে পড়ে এই প্রসঙ্গে ঠাকুরের এই উপদেশের পিছনে আমরা ওই পুরনো ঘটনাটায় আমার মনেও এসেছিল সেই দস্যু রত্নাকরের ঘটনা। দস্যু রত্নাকরকে যখন ঈশ্বর দয়া করলেন ওর বিভিন্ন পাপের প্রায়শ্চিত্তের জন্য, তখন ওনাকে পরীক্ষা করার জন্য ওই অনেকে এগুলি জানেন, রিপিটেশন লম্বা হয়ে যাবে। যাই হোক, যখন দেখলো ওনার পাপের ভাগ কেউ নিচ্ছে না, আচ্ছা, তখন ওরা যখন সেলফ রিয়েলাইজেশন হলো, সেলফ রিয়েলাইজেশনের পরে সেই রত্নাকর থেকে উনি বাল্মীকি হয়ে গেলেন। এই জন্য মহাপুরুষদের একটা ডিরেকশন থাকে যে রত্নাকর থেকে বাল্মীকি হয়েও, কিন্তু বাল্মীকি থেকে রত্নাকর হয়েও না। এইভাবে উনি অসংখ্য কথা বললে শেষ হবে না। আমি এইটুকু বক্তব্য বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর শ্রী ঠাকুরের কাছে আমি ক্ষমা চাইছি যদি অপ্রাসঙ্গিক কিছু বলে থাকি, কারণ এই সুদীর্ঘ জীবনে বলার কোনো সুযোগ পাইনি, শুধু শুনেই এসেছি। আর ওই মাইক্রোফোন হাতে পেলে একটা লোক জেলে যায়, কিছু বলি। সবাইকে আমার ধন্যবাদ, এক মাসের শুভেচ্ছা। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।